খাওয়ানোর চেষ্টা করা হচ্ছে, বলা হচ্ছে যে আমরা মোল্লা মৌলবী মানুষ, আমরা কেন রাজনীতির কথা বলবো? নওশাদ সিদ্দিকী পীর পরিবারের সন্তান, তিনি কেন রাজনীতির ময়দানে নামবে? আমি শুধু বিনয়ের সঙ্গে বলতে চাই, ঔদ্ধত্য নেবেন না। আমি শুধু বিনয়ের সঙ্গে বলতে চাই, আমি ধর্মের কথা বলতে চাই না। তারপরেও বলতে হয় যে এই সব কথা যাদের দিয়ে বলাচ্ছে, আসল উদ্দেশ্য হচ্ছে যে নওশাদ সিদ্দিকীর মতো মানুষেরা তারা যদি রাজনীতিতে এসে যায় তাহলে এই চোটটাদের অসুবিধা হয়ে যাবে, তাই এইভাবে বাহানা তৈরি করা হচ্ছে। আর যদি ধর্মের কথা বলেন, আমি ওর মধ্যে একদম ঢুকতে চাই না, কারণ এটা রাজনৈতিক মঞ্চ। তারপরেও বলবো যে আমরা আমাদের সমাজের একটা বড় অংশ, মানে মুসলিম সমাজের অংশ যেটা, তারা আমরা যাকে নেতা বলে মানি, তিনি তো গোটা পৃথিবীর মানুষকে সমাজতন্ত্র শেখালেন, সাম্যবাদ শেখালেন, আধুনিক পৃথিবী কিভাবে চলবে, অর্থনীতি কিভাবে চলবে, তা তো তিনি শিখিয়েছেন সবাইকে। আর আজকে নওশাদ সিদ্দিকী ময়দানে নেমে যেহেতু কথা বলছেন অন্যায়ের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, খুনের বিরুদ্ধে, তাই নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে মানুষ লাগিয়ে দিতে হবে। আপনারা জানেন যে এই দলকে দমন করার জন্য, নওশাদ সিদ্দিকী ভাইজানকে দমন করার জন্য তার নামে মিথ্যা অভিযোগ দিয়ে তাকে 40 দিন, 42, 41 দিন জেল খাটানো হয়েছে, কিন্তু তারপরেও তাকে কিন্তু দমানো যায়নি। আমি যে কথা বলতে গিয়েছিলাম আপনাদের, যে এই দলটার বিরোধিতা করছে কেন, এই নওশাদ সিদ্দিকীর নেতৃত্বের বিরোধিতা করছে কেন? কারণ ক্রমশ দেখছে যে মানুষকে জাগানোর চেষ্টা করছেন নওশাদ সিদ্দিকী এবং তার দল, তার নেতৃত্বে চলা দল মানুষকে তার অধিকারের কথা বলছে। বাংলায় স্বাধীনতার পর থেকে এই প্রথম একটা রাজনৈতিক দল, তারা বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের সংবিধানকে সামনে রেখে নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে আওয়াজ তুলেছে। বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের আওয়াজটা কি ছিল? যার যত সংখ্যা বাড়ি তার তত ভাগীদারি। বাবা সাহেব ভীমরাও আম্বেদকরের সেই লড়াই উত্তর ভারতে হয়েছে এবং চলছে। আজকে নওশাদ ভাইজানের নেতৃত্বে আইএসএফ পার্টি বলতে শুরু করেছে যে আমার হক চাই, ভাগীদারি চাই। আর এই ভাগীদারির কথাটা যে যেমন ভাবে পাচ্ছে, উল্টো পাল্টা মানুষকে বোঝানোর চেষ্টা করছে। আসলে আমাদের ভাগীদারির ব্যাপারটা আপনারা বুঝবেন। নওশাদ সিদ্দিকী বলতে চাইছেন, আইএসএফ পার্টির নেতা বলতে চাইছেন যে সংবিধানে বাবা সাহেব ভীমরাও আম্বেদকর সংখ্যালঘু মুসলমান সমাজের যে অধিকারের কথা বলেছেন, সেই অধিকারগুলো তাকে দিয়ে দিতে হবে। দলিত অর্থাৎ নিম্নবর্গের পিছিয়ে পড়া হিন্দু সমাজ, অর্থনৈতিকভাবে দুর্বল, সে ব্রাহ্মণ হতে পারে, নন ব্রাহ্মণ হতে পারে, যারা অর্থনৈতিকভাবে দুর্বল তাদেরকে ওবিসি কোটায় যেভাবে সুযোগ দেওয়ার কথা বলা হয়েছে, সেই সুযোগ তাদেরকে দিতে হবে। আমার এদেশে যে সমস্ত এসটি অর্থাৎ আদিবাসী আছে, তাদের যে অর্থনৈতিক অধিকার, সেই অধিকার দিতে হবে। সমস্যা সকলের, বুকে যন্ত্রণা শুরু হয়ে গেল যে নওশাদ সিদ্দিকী কি কথা বলছে। নওশাদ সিদ্দিকীর পাশে আদিবাসী সমাজের মানুষেরা দলে দলে যোগ দিচ্ছেন, কারণ তাদের অধিকারের কথা কেউ বলেনি। নওশাদ সিদ্দিকীর পাশে দলিত শ্রেণীর মানুষ, নিম্ন বর্গের হিন্দু সমাজের মানুষ, মতুয়া সমাজের মানুষ, তারা দলে দলে যোগ দিচ্ছে, কারণ তাদের যে সাংবিধানিক অধিকারের কথা কেউ বলেনি। আর সংখ্যালঘু সমাজের মানুষ তো অবশ্যই তার সঙ্গ দিচ্ছে। তার কারণ ওই একটাই, যে আমার অধিকারের কথা বলছে। একটা প্রশ্ন উঠছে, আমি বলেছি কেবল কয়েকটা প্রশ্নের উত্তর আমি দেব। ভাইজান বসে আছেন, তাকে বসিয়ে রেখে আমার বক্তব্য দীর্ঘায়িত করা উচিত হবে না। তারপরেও আমার মনে হয়েছে কয়েকটা প্রশ্নের উত্তর আপনাদের সামনে দেওয়া দরকার, যেগুলো আপনাদের কাছে ভাসিয়ে দিয়ে আপনাদের মনকে দোলাচল করে দিচ্ছে।
বলা হচ্ছে যে বাম কংগ্রেসের একটা প্রার্থী আছে, তার বিরুদ্ধে আইএসএফ কেন প্রার্থী দিল, আইএসএফ কেন বামফ্রন্টের সঙ্গে জোট করলো না। আমি এর বিস্তৃত ব্যাখ্যায় যাব না, শুধু আমরা একটা কথা বলছি, আমরা বিজেপি তার যে ফ্যাসিবাদী নীতি, তৃণমূল কংগ্রেসের যে দুর্নীতি, তার বিরুদ্ধে আমাদের যে লড়াই, আমরা বলেছি আমাদের এই লড়াইয়ে আমাদের সঙ্গ যারা দিতে চায় তারা আমাদের হাত ধরুক, কেউ যদি না আসে আমরা একাই চলবো, মানুষকে সঙ্গে নিয়ে চলবো। আপনাদের জেনে রাখা দরকার যে আমরা কেবলমাত্র লোকসভা নির্বাচনে বামফ্রন্ট এবং কংগ্রেসের সঙ্গে জোট করে আমরা বলেছিলাম কেবলমাত্র 7টা আসনে প্রার্থী দেয়া হোক, আমাদের দেয়া হোক, আইএসএফকে দেয়া হোক। তার পেছনে তো যুক্তি আছে, কে কত প্রাচীন পার্টি, কে কত বড় পার্টি, কবে কার জাতীয়তাবাদী দল, এটা তো বিবেচনা হতে পারে না। বিবেচনা একটাই হবে, আমরা বলেছিলাম ফর্মুলা কি হবে, জোটের ফর্মুলা হবে যেখানে যার রাজনৈতিক ক্ষমতা বেশি, যেখানে যার সাংগঠনিক ভিত মজবুত, যেখানে যারা বিজেপি আর টিএমসির সঙ্গে টক্কর দিতে পারবে সেখানে তারা প্রার্থী দেবে, এটাই ফর্মুলা হওয়া উচিত। আমাদের বলা হচ্ছে কংগ্রেস জাতীয়তাবাদী দল, তাদেরকে তো আর কম দেওয়া যায় না, আমরা 34 বছরের শাসক দল, আমাদের তো আর কম নিতে পারি না। সিপিআই এত বড় প্রাচীন একটা কমিউনিস্ট পার্টি, ইত্যাদি ইত্যাদি বলা হচ্ছে। ভালো কথা, তাহলে দায়িত্ব তোমাদের। আমরা সাংগঠনিকভাবে আমাদের যে জায়গা স্ট্রং, আমরা শুধুমাত্র সেই কটা জায়গায় প্রার্থী দিতে চেয়েছিলাম। ওরা, আমি একটা উদাহরণ দিয়ে শুধু এই প্রসঙ্গে যাব, ছেড়ে দেব। আমাদের সবচেয়ে স্ট্রং জায়গা হয়তো আপনারাও জানেন, যারা খবরের কাগজ পড়েন তারা জানেন যে বসিরহাট লোকসভা, উত্তর 24 পরগনার বসিরহাট লোকসভা আমাদের সবচেয়ে স্ট্রং জায়গা। সেখানে সিপিএম বলল যে না, ওটা সিপিআইয়ের ক্যান্ডিডেটের পাওয়ার কথা, ওটা ছাড়তে পারা যাবে না। তারপরে আমরা কি নাটকটা দেখলাম, নাটক দেখলাম যে সেখানে সিপিআই প্রার্থী দাঁড়ালো না, সিপিআইয়ের কোনো প্রার্থী নেই, সিপিএম ওখানে নিরাপদ সর্দারকে দাঁড় করিয়েছে, সে নাকি সন্দেশখালীর মানুষের লড়াইয়ের নেতা। এটা বাজে কথা, মিথ্যে কথা, আপনারা আমার কাছে শুনে নিন। বাম নেতাদের প্রশ্ন করবেন, উত্তর দিতে পারবে না। 2011 সালে যখন বামফ্রন্ট হেরে গেল, 2011 সালের পরে 16 সালে তারা যখন প্রায় নিশ্চিহ্নের পথে চলে গেল, তখন ওই নিরাপদ সর্দার সন্দেশখালীর মানুষকে, বসিরহাটের মানুষকে পরিত্যাগ করে বাঁশদ্রোণীতে তার ছেলের বাড়িতে নিরাপদে জীবনযাপন করছিল। এখন তাকে দাঁড় করিয়েছে, সে নাকি বিজেপি আর তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করবে। আমাদের আত্মমর্যাদা বিসর্জন দিয়ে আমরা ভাই জোট করতে পারি? আপনারা কি মনে করেন? প্রত্যেকের আত্মমর্যাদা আছে, প্রত্যেকটা দলের নিজস্ব অবস্থান আছে, সেই অবস্থানকে বদল করে কেউ আত্মমর্যাদাকে বিসর্জন দিয়ে রাজনীতি করতে পারবে না। বামেদের একটা কথা বলে দিচ্ছি, এ প্রশ্নের উত্তর আপনারা চাইবেন। আপনার বাড়িতে যখন বাম নেতারা ভোট চাইতে যাবে তখন এই প্রশ্নটা করবেন। আচ্ছা ভাই, আমি একটা ছোট্ট প্রশ্ন করছি, সামনে যারা বসে আছেন বা এই পাশে যারা বসে আছেন, আমাকে উত্তরটা দিয়ে একটু সহযোগিতা করবেন। আপনারা তো জানেন যে বিজেপির বিরুদ্ধে সারা ভারতবর্ষে একটা জোট হয়েছে। আপনারা জানেন তো, ইন্ডিয়া জোট, তো ইন্ডিয়া জোট। আচ্ছা, সেই ইন্ডিয়া জোটের প্রধান নেতা কে বলুন তো? মানে আমি বলতে চাইছি, ইন্ডিয়া জোট যদি ক্ষমতায় আসে তাহলে কে প্রধানমন্ত্রী হতে পারে? একটু বলে সহযোগিতা করবেন না? রাহুল গান্ধী, একদম পারফেক্ট। রাহুল গান্ধী প্রধানমন্ত্রী হতে পারে। এই বাম নেতাদের প্রশ্ন করবেন, তোমরা আইএসএফ এর নামে বলে বেড়াচ্ছ যে আইএসএফ বিজেপিকে সুবিধা করে দিচ্ছে, তাহলে রাহুল গান্ধীর বিরুদ্ধে
বামফ্রন্ট প্রার্থীটা তুলে নিক। পারবে তুলে নিতে? রাহুল গান্ধীর বিরুদ্ধে তুমি প্রার্থী দেবে? হ্যাঁ, রাহুল গান্ধী পার্লামেন্টে যাওয়ার রাস্তা তুমি বন্ধ করে দেবে দেখি দিয়ে নাকি ইন্ডিয়া জোটকে ক্ষমতায় আনবে। আর নির্লজ্জ বেহায়া এই অধীর চৌধুরী, যার নেতার বিরুদ্ধে, যার সর্বভারতীয় নেতার বিরুদ্ধে আমার কংগ্রেসি বন্ধুদের শুনতে বলবো, কংগ্রেসি ভাইদের ভাবতে বলবো, আপনারা একবার শুনুন। এই নির্লজ্জ বেহায়া অধীর চৌধুরী তার নেতাকে হারানোর জন্য যে বামফ্রন্ট প্রার্থী দিয়েছে রাহুল গান্ধীর বিরুদ্ধে, আর মোহাম্মদ সেলিমের নমিনেশনে যাচ্ছে কংগ্রেসের উত্তরীয় গলায় দিয়ে নয়, এই বেহায়া নিজে জেতার জন্য তার দলের সর্বভারতীয় নেতার বিরুদ্ধে বাম ক্যান্ডিডেট থাকা সত্ত্বেও সে এখানে মোহাম্মদ সেলিমকে জেতানোর জন্য কাস্তে হাতুড়ি তারা লাগানো উত্তরীয় গলায় দিয়ে যাচ্ছে। এদের বিশ্বাস করা যায়? আমরা কিন্তু স্পষ্ট ঘোষণা করছি, এখনো বলছি, আগেও বলেছি, আরও বলবো যে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করার জন্য আমার নেতা নওশাদ সিদ্দিকী সাহেব গোটা বাংলায় দৌড়চ্ছেন। তাই আগামীকাল আবার যদি বাম নেতারা হাত ধরতে চায় আমরা রাজি আছি, কোনো অসুবিধা নেই, কিন্তু তোমার দ্বিচারিতা সহ্য করব না। এই দ্বিচারিতা করতে করতে এই চুল পাকা নেতাগুলো, কোমর বেঁকে যাওয়া নেতাগুলো, তারা এই দলটাকে শেষ করে দিয়েছে। এখন আইএসএফকে কি করে ধ্বংস করা যায় তার চেষ্টা চালাচ্ছে। আচ্ছা, একটা প্রচার করা হচ্ছে না ভাই যে আইএসএফ ভোটে দাঁড়িয়ে বিজেপির সুবিধা হয়ে যাচ্ছে? প্রচার হচ্ছে না? হচ্ছে না? আপনারাও কেউ কেউ হয়তো ভাবছেন, মনে মনে ভাবছেন, আচ্ছা কি করা যায়, কি করা যায়। আচ্ছা, আমি আপনাদের বলছি 2021 সালে পার্টিটার জন্ম হলো, অর্থাৎ নওশাদ সিদ্দিকী একটা মোল্লা, তার যে দল, সেই দলটার 2021 সালে জন্ম হলো। আচ্ছা বন্ধু, 2021 সালের আগে নওশাদ সিদ্দিকীর এই দল ছিল না? তাহলে 2019 সালের লোকসভা নির্বাচনে বিজেপির আসন 18টা হয়ে গেল কিভাবে? এর জবাব দেওয়ার দায়িত্ব নওশাদ সিদ্দিকীর না অধীর চৌধুরী মোহাম্মদ সেলিমদের? তাই তো নাকি ভাই? কে সুবিধা করে দিয়েছিল? বলতে হবে, সুবিধার কথা বলছো তো, তাহলে তখন কে সুবিধা করে দিয়েছিল সেটা মানুষের প্রশ্ন করা উচিত। আচ্ছা ভাই, 2021 সালে আমাদের পার্টির জন্ম হলো, অর্থাৎ নওশাদ সিদ্দিকীর নেতৃত্বাধীন আইএসএফ এর জন্ম হলো। 2021 সালে আমরা বেশ কিছু আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম, আপনারা জানেন। আচ্ছা, বিজেপি কটা সিট পেয়েছিল কেউ জানেন? 2021 সালে 77টা সিট পেয়েছিল। 2021 সালে বিজেপি যে 77টা সিট পেয়েছিল, সেখানে একটা বাদ দিয়ে বাকি কোথাও আইএসএফ এর প্রার্থী ছিল না। তাহলে ওই 76টাতে কে সহযোগিতা করেছিল? বাম কংগ্রেসের নেতারা একটু বলবেন, যারা এখন প্যাচ প্যাচ করছেন, যারা এখন বলবলাও করছেন যে আইএসএফ সুবিধা করে দেয়। তাহলে 2021 সালে 76টা সিটে আমরা তো ছিলাম না, তোমরা ছিলে, আর তোমাদের পীড়িতের কংগ্রেস ছিল। তাহলে তোমরা দুজনে জবাব দাও যে 2021 সালের ওই 76টা সিটে বিজেপিকে কে সুবিধা করে দেওয়া? আমি শুধু বলবো একটা কথা, একটু মন দিয়ে অঙ্কটা শুনবেন। এই সুবিধে করে দেওয়ার রাজনীতির কথা বলে বলে সংখ্যালঘু ভোটকে বিজেপির জুজু দেখিয়ে দেখিয়ে সংখ্যালঘুদের ভোট ব্যাংকে পরিণত করে রেখেছিল। আচ্ছা, আমার অঙ্কটা একটু ভালো করে বোঝবার চেষ্টা করবেন। কাল সকাল থেকে চায়ের দোকানে, বাজারে, যেখানে পারবেন, যখনই কথা উঠবে মানুষকে এই অঙ্কটা বোঝাবার চেষ্টা করবেন। শুধু বলা হয় যে মুসলমান ভোট ভাগ হয়ে যাচ্ছে,
মুসলমান ভোট ভাগ হয়ে যাচ্ছে, আর তাই নাকি বিজেপি জিতে যাচ্ছে। আচ্ছা, আমাদের দেশের যে রেজিস্টার্ড দেশের সংখ্যানু যে অনুপাত আছে, তাতে মুসলমান জনসংখ্যা হচ্ছে কত পার্সেন্ট জানেন ভাই? পশ্চিমবঙ্গে 28, 25, 30 অনেকে অনেক কিছু বলা হয়, কিন্তু দেশের ক্ষেত্রে 20%। গোটা দেশে মুসলমান জনসংখ্যা হচ্ছে 20%। এই 20%-এর মধ্যে ভোটার কত জানেন? 20টাই তো আর ভোটার হতে পারবে না। 20%-এর মধ্যে ভোটার হচ্ছে 15 থেকে 16%। কটাই আছে? ও আচ্ছা, তাহলে এইটা বলেই আমি শেষ করে দিচ্ছি যে 15 থেকে 16% হচ্ছে তাহলে মুসলিম ভোটার। আচ্ছা, বিজেপি যে বিজেপি যে সর্বভারতীয় স্তরে যে ভোট পেয়ে, সেই ভোটের পরিমাণ আপনারা জানেন। ব্যাটারি 2019 সালে 2014 সালে যখন এলো, তখন 26-এর একটু বেশি পার্সেন্টেজ। তারপরে রাজ্যে রাজ্যে বলছি না, সর্বভারতীয় অ্যাভারেজ। আর 2019 সালে 30-এর একটু বেশি। আচ্ছা, যদি আপনি ধরে নেন যে 30টা ভোটই বিজেপিকে দিয়েছে আমার হিন্দু পরিবারের মানুষরা, তাহলে 70টা হিন্দু ভাই বিজেপিকে ভোট দেয়নি। অঙ্কটা বুঝতে পেরেছেন তো? যদি 30 জন বিজেপিকে ভোট দিয়ে থাকে, তাহলে 70টা হিন্দু ভাই বোন, মা বাবা, তারা বিজেপিকে ভোট দেয়নি। অর্থাৎ 70টা হিন্দু তারা চায় না বিজেপিকে ভোট দিতে। তারা ঐক্যবদ্ধ হয়েছে যে আমরা 70 জন মিলে বিজেপিকে প্রত্যাখ্যান করছি। আর এবার যদি আমি বলি, তুমি সিপিএম, তুমি কংগ্রেস, তুমি তৃণমূল কংগ্রেস, তুমি সমাজবাদী পার্টি, তোমরা সবাই মিলে এই 70 জনকে ভাগ করে দিচ্ছ, তাই 30 পেয়ে 26 পেয়ে বিজেপি চলে যাচ্ছে ক্ষমতায়। আচ্ছা, 16টাকে দিয়ে 30কে রোকা যায় না 70কে দিয়ে 30কে রোকা যায়? তাহলে 70কে যারা ভাগ করছে তারাই আসলে বিজেপিকে সুবিধা করে দিচ্ছে। এই রাজনীতির অঙ্কটা আপনাকে আমি বলে গেলাম, এটা তলিয়ে ভাববেন এবং মানুষকে বোঝানোর চেষ্টা করবেন। এরা বিজেপির জুজু দেখিয়ে মুসলমান ভোট বরাবর সংখ্যালঘুদের ভোট, দলিত অর্থাৎ নিম্নবর্গের হিন্দু সমাজের ভোট, আদিবাসী অর্থাৎ যারা এসটি বলা হয় তাদের ভোট পকেটে ভরেছে, আর তাদের অধিকারের কথা কখনো বলেনি। আমার পূর্ববর্তী বক্তা বলেছে। আমি শুধু একটা কথা বলেই শেষ করে দিচ্ছি, মুর্শিদাবাদের মানুষ, জঙ্গিপুরের মানুষ আর কতদিন মনীষ খাটবেন? আর কতদিন মনীষ খাটবেন? অন্যের অর্থনীতির চাকা গিয়ে আপনারা ঘুরিয়ে আসছেন, তাহলে এখানে কল হবে না, কারখানা হবে না, শিল্প হবে না, হবে সব দক্ষিণবঙ্গে। আপনাদের স্বার্থে জেতাতে হবে আমাদের প্রার্থী শাহজাহান বিশ্বাসকে। তিনি পার্লামেন্টে গিয়ে এই খলিল সাহেবের জবাব দিয়ে আসবেন। খলিল সাহেব যা করতে পারেননি উনি সেটা করবেন। ভাইজান আরও বলবেন। শুধু একটা প্রশ্ন আপনাদের বলে যাচ্ছি, খলিল সাহেবের লোকেরা এলে বলবেন, সিএ ভয় দেখাচ্ছিস তো, এনআরসি ভয় দেখাচ্ছিস তো। এই খলিলুর রহমান, তুমি কোথায় ছিলে যখন সিএ এর ভোটাভুটি হচ্ছিল? তোমাকে তো ওখানে পার্লামেন্টে আমরা ভোট দিয়ে পাঠিয়েছিলাম বিজেপির অন্যায়ের বিরুদ্ধে ভোট দেবে বলে। তাহলে সিএ এর বিরুদ্ধে তুমি ভোট দাওনি। দূর হয়ে যাও আমার বাড়ি থেকে, দূর হয়ে যাও আমার পাড়া থেকে, দূর হয়ে যাও আমার মহল্লা থেকে। আমরা আইএসএফ প্রার্থীকে ভোট দেবো, সে উপযুক্ত প্রার্থী, উপযুক্ত হিসাবে, উপযুক্ত দলের প্রতিনিধি হিসাবে সে বিজেপির চোখে চোখ রেখে কথা বলবে। সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। ইনকলাব জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, বিপ্লব দীর্ঘজীবী হোক। অসংখ্য ধন্যবাদ কার্যকরী সভাপতি